প্রভাতে সূর্যকিরণের দেখা মিলতেই যেন ছেলেটার মাঝে ব্যস্ততা বেড়েছে। যেখানে বেলা পর্যন্ত বিছানায় ঘুমিয়ে কাটানোর অভ্যাস, সেখানে আজ সর্বপ্রথম সেই বোধহয় চোখ মেলে তাকালো। ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে এলো। চিন্তায় যেন সারা রাত্রিতেও চোখে ঘুম ধরা দেয়নি তেমন। এখনো চিন্তায় কি করবে বুঝতে পারছে না। সেদিন রুদ্ধ কোম্পানির খোঁজ দেওয়ার পর সে কল করে কথা বলেছিল আজ তার ইন্টারভিউ। কি হবে তাই ভেবে সে অস্থির। হয়তো এত অস্থির এই কারণে, কারণ তার চাকরিটা প্রয়োজন। বাবার মুখের ওপর বলেছিল তো নিজে ইনকাম করে খাবে। এখন কিন্তু কতগুলো দিন পেরিয়ে গেল, এখনো কোনো কাজের দিশা মিলল না। এই চাকরিটা না হলে তো আরো অনেক দিন এভাবেই থাকতে হবে। সেদিনের পর থেকে আর এসব খেলায় নিজেকে যুক্ত করেনি। এর কারণ রুদ্ধর হুমকি নাকি বন্ধুদের বিশ্বাসঘাতকতা, তা সেই ভালোই জানে। এই কটা দিন বাড়িতেই বেশি কাটিয়েছে, ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি ভালোই নিয়েছে। রুম্মায় পায়চারি করে কাটালো কতটা সময়। কিছুটা সময় অতিবাহিত হতেই ইন্টারভিউ এর জন্য বের করে রাখা পোশাকগুলো শরীরে জড়িয়ে নিল। কোনো মতে ঠিকঠাক হয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে শেষ একবার আয়নার মাঝে নিজেকে দেখে নিয়ে রুম থেকে বের হলো। তমালিকা বেগম তখন নিজ স্বামীকে খাবার বেড়ে দিতে ব্যস্ত। সন্তানকে এমন রূপে রুম থেকে বের হতে দেখে বিস্ময়কর চোখে তাকালেন। ইন করে স্যুট বুট পরায় যেন ছেলেটাকে একটু বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে। অভদ্র ছেলেটাকে ভদ্র দেখাচ্ছে। তমালিকা বেগমের এমন তাকানো দেখে আরব সাহেবও ঘুরে তাকালেন। ছেলেকে দেখে ওনারা যেন মাথা ঘুরে উঠল। এমন বেশি কই যাচ্ছে? কোথাও চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে না তো? ওনার ভাবনার মাঝে তমাল আরো কিছুটা কাছাকাছি এগিয়ে এসে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, আমি আসছি আম্মু। আজ আমার একটা ইন্টারভিউ আছে। ছেলেটাকে কটা দিন ঘরের ভিতর থাকতে দেখে খুশি হয়েছিলেন তমালিকা বেগম। সেই খুশি এখন দ্বিগুণ বেড়ে গেল যখন শুনল ছেলে ইন্টারভিউ দিতে যাচ্ছে। ব্যতিব্যস্ত হয়ে আওড়ালেন তিনি, যাচ্ছিস কি রে? বস, খেয়ে যা, আমি খাবার নিয়ে আসছি। মায়ের সুপ্ত খুশিটুকু চোখের আড়াল হলো না তমালির, কিন্তু তাতে পাত্তা দিল না। সম্মুখে অগ্রসর হয়ে কেবল উচ্চারণ করল ক্ষুধা নেই, খাবো না। বলে একটা পাও থামল না। আরব সাহেব নির্নিমেষ তাকিয়ে রইলেন ছেলের যাওয়ার পানে। ছেলে না খেয়ে যাওয়াতে কিছুটা খারাপ লাগলো তমালিকা বেগমের, তবে ছেলে যাওয়ার পানে তাকিয়ে ছেলের জন্য দোয়া করতে ভুললেন না। তমাল বাইরে এসে একটা গাড়িতে চেপে বসলো, ছুটে চলল নতুন কোনো আলোর দিশায়। সকালে ঢাকা শহরের জ্যামে কোনো অন্ত নেই, তাই সে সময়ের অনেকটা পূর্বেই বাড়ি থেকে বের হয়েছিল। 10টার মধ্যে নিজের গন্তব্যে পৌঁছালো। এখনো হাতে 30টা মিনিট সময় বাকি আছে। এত উৎসুক কবে থেকে হলো কাজের প্রতি তা নিজেও জানে না, কিন্তু সময় মতো আসতে পেরে স্বস্তি পেল। গন্তব্যে এসে চক্ষু উঁচিয়ে তাকিয়ে দেখলো সম্মুখে সগর্বে দাঁড়িয়ে আছে এক উচ্চ বিল্ডিং। সম্পূর্ণটাই বোধ হয় একটা অফিস। তার মানে এটা অনেক বড় কোম্পানি। সম্মুখে নেমপ্লেট জলজল করছে, একটা নাম, আর কে ইন্ডাস্ট্রিজ। তমাল এগিয়ে সেই বিল্ডিংয়ে প্রবেশ করলো। এলিভেটরে চড়ে সোজা 7ম তলায় এসে থামলো। একটা কক্ষের সম্মুখে আসতেই কক্ষটার সামনে দাঁড়ানো গার্ড তাকে বাইরে বসে অপেক্ষা করতে বলতেই তমাল বিনা বাক্য ব্যয় সেখানে বসে বসে পরিবেশটা অবলোকন করায় ধ্যান দিল। নিজের অফিস রুমে বসে আছে রোনাক। চোখ বুজে শরীর এলিয়ে আছে। ঘুমাচ্ছে নাকি এমনিতেই চক্ষু মুদে আছে তা সেই ভালো জানে। কিছুক্ষণ পূর্বেই এসেছে অফিসে, আর এসেই নিজের কক্ষে এসে এইভাবে বসে আছে। নিজের ওপর সে বিরক্ত। আজকাল কোনো কাজেই তার ধ্যান নেই। কি একটা অবস্থা হয়েছে তার। না চাইতেও মন শুধু একটা জায়গাতেই আটকে আছে। সেখান থেকে বের হতে চেয়েও সম্ভব হচ্ছে না। না পারছে নিজেকে বোঝাতে, আর না পারছে অন্য কাউকে বোঝাতে। এর মাঝে দরজায় নক করতেই রোনাক চোখ মেলে তাকিয়ে গম্ভীর স্বরে ভেতরে আসার অনুমতি দিতেই তার অ্যাসিস্ট্যান্ট রবি এলো হুড়মুড় করে। ব্যতিব্যস্ত স্বরে বলে উঠল, স্যার, আজ আপনার ইন্টারভিউ নেওয়ার ছিল, জানেন না? বড় স্যার মানে আপনার আব্বু চোটে আছে। দেরি কেন হচ্ছে আপনার? একটু দ্রুত চলুন। রোনাক কথা বাড়ালো না, বিরক্ত বদন নিয়ে উঠে দাঁড়ালো। নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে নির্দিষ্ট রুমটার দিকে অগ্রসর হলো যেখানে ইন্টারভিউ নেওয়া হয়। যাওয়ার সময় আশেপাশে তাকিয়েও দেখলো না ইন্টারভিউ এর জন্য কারা বসে আছে। কক্ষের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল নিজের বাবার রাগান্বিত দুটো চোখের। রোনাক ভয় পেলেও তা আড়াল করে গলার টাইটা ঢিল করতে করতে
নিজের আসনের দিকে অগ্রসর হতে হতে আওড়ালো, এভাবে তাকানোর কিছু হয়নি, একটু দেরি তো হয়েছে। কাজে প্রতিনিয়ত অনিয়ম করে এখন বলছে একটু দেরি। রাশেদুল সাহেব কটমট করে তাকালেন ছেলের পানে, ভারী কি স্বরে আওড়ালেন, দিন দিন তোমার এই অধঃপতন আমার ভালো লাগছে না। কোনো মেয়ে নাম বলো, আজই বিয়ে করিয়ে আনছি। বাবার কথা শুনে রোনা খুক খুক করে কেসে উঠল। এই বাবাটাও কেন সব না বলতেই বুঝে ফেলে। ইস, এটা অন্যদের সামনে বলে দিলে তার মান সম্মান থাকতো বুঝি। রোনাক তড়ি ঘড়ি করে বলল, চুপ থাকো আব্বু, কাজে ফোকাস করো। নিজে দেরিতে এসে ওনাকেই কাজে ফোকাস করতে বলছে। ইচ্ছে হলো ধমক দিতে, কিন্তু সময় হয়ে যাওয়ায় কাজেই ফোকাস করলেন তিনি। অনুমতি দিতেই একজন এসে তার ইন্টারভিউ শেষ করে গেল। 3টা ছেলের ইন্টারভিউ নেওয়ার কথা। দ্বিতীয় পর্যায়ে ডাক পড়তেই তমাল উঠে ভদ্র ছেলের মতো অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলো। দুপা এগিয়ে এসে চোখ তুলে তাকাতেই সম্মুখে রওনাককে দেখতে পেয়ে স্তব্ধ হয়ে গেল। তার মানে এটা রুদ্ধদের কোম্পানি, কিন্তু সে তো এটা জানতোই না। না তো রুদ্ধ তাকে কিছু বলেছিল। তার মানে এই ছেলে এখানেই বসগিরি করে বেড়ায়। এত সময়ের অস্থিরতা, চিন্তা সব শেষ। এক নিমিষে তা যেন হাওয়ায় মিলিয়ে গিয়ে সেখানে কিঞ্চিত বিরক্তি আর রাগের মাত্রা দেখা দিল। রৌনকও তাকিয়ে আছে বিস্ময় দৃষ্টিতে। এই ছেলে এখানে ইন্টারভিউ দিতে এসেছে, একে তো ইন্টারভিউ দেওয়ার আগেই সে তাড়িয়ে দিবে। নিজের বিরক্তির মাত্রা চরম পর্যায়ে পৌঁছে গেল। গম্ভীর স্বরে বলে উঠল, অভদ্র তমাল, এখানে কি করছো তুমি? রাশেদুল সাহেব দুজনের একে অপরের পানের চাহনি দেখে নিজেও বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন। ছেলেটাকে চিনতে পেরেছেন, কিন্তু ছেলে এমন করে বলছে কেন? তমাল একটু লজ্জিত হলো রাশেদুল কাদেরের সম্মুখে তাকে এইভাবে সম্বোধন করায়। এতে সেও কিছুটা রাগান্বিত হয়ে আওড়ালো, ভদ্র রৌনক এখানেই আছেন, জানলে আমিও এখানে পা রাখতাম না। বলেই উল্টো ঘুরে পা বাড়ালো চলে যাওয়ার জন্য। এই ছেলের সাথে কাজ করার চেয়ে তার বেকার থাকা বেটার। রোনাকের মুখেও হাসি ফুটল তমালকে যেতে দেখে। রাশেদুল সাহেব দুজনকে দৃষ্টিতে পরিলক্ষিত করে গমগমে স্বরে তমালের উদ্দেশ্যে ডেকে উঠলেন, দাঁড়াও, এদিকে আসো। তুমি বৌমার ভাই, তাই না? রাশেদুল সাহেবের ডাক শুনে থেমে গেল তমাল। অভদ্রতা করতে চাইল না এই লোকটার সামনে। ঘুরে এগিয়ে এসে নিচু কণ্ঠে আওড়ালো, সরি স্যার, হ্যাঁ আমি আদ্রিজার ভাইয়া। জবাব পেয়ে রাশেদুল সাহেব পুনরায় ভারী কি আওয়াজে বললেন, তোমাদের দুজনের প্রবলেম কি জানি না, কিন্তু এসেছো যখন ইন্টারভিউ দিয়ে যাবে। এমন ভারী কি স্বরের কথা শুনে তমালের সাহস হলো না আর কিছু বলার। তাছাড়া তার চাকরিটা প্রয়োজন, বেকারত্ব ঘুচাতে রুদ্ধ দেওয়া টাকাগুলো ফেরত দিতে। যখন তার এতটাই প্রয়োজন চাকরিটার, তাহলে সামান্য একটা ছেলের জন্য সে কেন পালিয়ে যাবে? সে শিওর এই ছেলেও তাকে এখানে রাখতে চাইবে না, কিন্তু সেও তার সর্বোচ্চ চেষ্টা করবে। ভেবে রৌনকের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বসে পড়ল নিজের আসনে। সব অবলোকন করে রৌনকের মুখখানা গম্ভীর হয়ে উঠল। তাদের মাঝে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু একে অপরকে দেখলেই কেমন রেগে যায়। এর কারণ কি শুধুই একটা মেয়ে? তমালের এই অফিসে ইন্টারভিউ দিতে আসার পেছনে যে তার ভাইয়েরও হাত আছে, তা বুঝতেও বাকি নেই রৌনকের। এখন এ ছেলেকে তাড়ালে তার ভাই নিশ্চয়ই তাকে ঠাসবে, কিন্তু ইন্টারভিউ যেহেতু দিতে এসেছে, তখন চাপে তো ফেলানোই যায় ছেলেটাকে। ভেবে বাঁকা হেসে যত কঠোরভাবে ইন্টারভিউ নেওয়া যায় তাই করল রৌনক। কিন্তু তমাল বোধহয় সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিল। খুব খারাপ হলো না তার ইন্টারভিউ। শেষ হতেই রাশেদুল সাহেব তমালের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমাকে কল করে জানিয়ে দেওয়া হবে ফলাফল। কখনো আমাদের বাড়িতে এসো, দেখে যাবে তোমার বোনকে। ধন্যবাদ স্যার। কোনো মতে মুখে হাসি ফুটিয়ে রাশেদুল সাহেবের উদ্দেশ্যে কথাটা বলেই রৌনকের পানে তেচড়া নজরে তাকালো তমাল। ছেলেটাও তার পানে জহুরি নজরে তাকিয়ে আছে। তমাল সেদিকে পাত্তা দিল না। যাওয়ার অনুমতি নিয়ে কক্ষ ছেড়ে বেরিয়ে এলো। এই চাকরি যে তার হবে না তা সে শিওর। রুদ্ধর কথা অনুসারে তার নাম নিলেই হয়তো চাকরিটা হয়ে যেত, কিন্তু তা বলার ইচ্ছেই হলো না। কারণ হয়তো রৌনক কেবল মনে মনে অন্য জায়গায় চাকরি খোঁজার সুপ্ত ইচ্ছে জাগ্রত করলো। তখন সবে বেলা 12টা বাজে। এত দূর যখন এসেই পড়েছে, তখন মনে জায়গা দেওয়া মেয়েটাকে এক পলক দেখার ইচ্ছে হলো। মনে অন্য এক ইচ্ছে জাগ্রত হতে অপেক্ষা করার প্রয়াস করলো। মেয়েটাকে না হয় একবার চোখের দেখা দেখেই যাবে সে। ভাবতে ভাবতে পুনরায় এলিভেটরে চড়ে নিচে নেমে এসে দাঁড়ালো সে।
কাকে ভালোবাসেন আপনি? সামান্য এক প্রশ্ন করতেই যেন শ্বাসরোধ হয়ে এলো অদ্রিজার। ওষ্ঠদ্বয় কেঁপে কেঁপে উঠল। সম্পূর্ণ কায়া অস্থিরতায় পরিপূর্ণ। মনের মাঝে যেন অশান্তি শুরু হলো হঠাৎ করে। মুখের কোণের হাসি মলিন হলো। এক দৃষ্টে কেবল তাকিয়ে আছে স্বামীর পানে। লোকটা কাউকে ভালোবাসতো কিংবা এখনো বাসে, এটা যেন মন মানতেই চাইছে না। শুষ্ক ঢোক গিলে কাতর চোখে তাকিয়ে আছে জবাবের আশায়। রুদ্ধ নিজেও বউয়ের পানে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে, হয়তো বউয়ের মন পড়ার চেষ্টায়। হঠাৎ ঝুঁকে বউয়ের গালের সাথে নিজের গালটা আলতো করে মিশিয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে আওড়ালো, কি করবা জেনে? বর্তমানে তুমি ছাড়া আর কোনো নারীর অস্তিত্ব নেই তোমার স্বামীর জীবনে। এতটুকু যথেষ্ট নয় কি? শেষে সুন্দর স্বরের বউ ডাকটাও যেন অদ্রিজার কানে পৌঁছালো না। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, না, এটা যথেষ্ট নয়। আমি জানতে চাই কে সেই নারী যাকে আপনি ভালোবাসেন, এখনো বাসেন। কিন্তু এইসব অদ্রিজার আর বলা হলো না, কারণ চিৎকার করা তার স্বভাব নয়। রুদ্ধ তখনও বউয়ের শরীর ঘেঁষে দাঁড়িয়ে। অদ্রিজা ধীর স্বরে কেবল জিজ্ঞেস করলো, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? তাকে যদি এখনো ভালোবেসেই থাকেন তো? বউয়ের প্রশ্নে রুদ্ধ শুষ্ক হেসে বউয়ের কানের লতিতে আলতো করে কামড় বসালো। তারপর সরে দাঁড়িয়ে জবাব স্বরূপ আওড়ালো, কারণ তোমাকে দেখে খুব পছন্দ হয়েছিল, তাই বিয়ে করে নিয়েছে। সে মেয়েটা কোথায়? তাকে আর খুঁজেই পাইনি। খুঁজে পেলে এতদিনে সে আমার বাচ্চার মা হয়ে যেত। রুদ্ধর কণ্ঠস্বর নরম। কথা বলার সময় যেন এই মেয়েটাকে কল্পনায় এঁকে প্রশান্তি নিয়ে জবাব দিচ্ছে। এত ভালোবাসে বুঝি? অদ্রিজার কান্না পেল। যদি এতই ভালোবাসে, তাহলে তাকে কেন বিয়ে করেছে? তাকে কেন এত আগলে আগলে রাখছে? নিষ্ঠুর লোকটা কত অবলীলায় জবাব দিচ্ছে। একটুও কি বুঝতে পারছে না তার খুব কষ্ট হচ্ছে? অনেক কষ্টে নিজের কান্না দমন করলো অদ্রিজা। যখন লোকটা তার কষ্ট বুঝতেই পারছে না, তখন কেউ নিজের কষ্ট লোকটাকে দেখাবে না? হয়তো নিজের ভালোবাসাকে না পেয়ে তার মতো মেয়েকে দয়া দেখিয়েছিল। তার স্ত্রী হওয়ার সুবাদে এখন এত যত্নে রাখে। আচ্ছা, তাহলে সেই মেয়েটাকে পেয়ে গেলে বুঝি এর থেকেও যত্নে রাখতো? অদ্রিজা আর ভাবতেই চাইল না কিছু। স্বামীর সামনে থেকে সরে পোশাক নিয়ে পুনরায় কাভার্ডে তুলে রাখতে ব্যস্ত হলো। রুদ্ধের উদ্দেশ্যে শুধিয়ে উঠল, যদি কখনো তাকে খুঁজে পান তখন কি করবেন? রুদ্ধ বউয়ের পানে তেজরা নজরে তাকিয়ে মেয়েটাকে কাজে ব্যস্ত হতে দেখে নিজেও চলল ওয়াশরুমের দিকে। যেতে যেতে কেবল বলে গেল, তখন ভেবে দেখব, কিন্তু আপনাকে ছাড়ার ইচ্ছে নেই। প্রয়োজনে দুই বউ নিয়ে সংসার করব। আপনি চিন্তা করবেন না বেগম জান। এই অত্রিজা, কখন থেকে ডাকছি তোকে, কোথায় হারিয়ে আছিস? প্রিয়তার ডাক শুনে ধ্যান ছুটল অদ্রিজার। মাঝ দুপুরে বন্ধুদের সাথে বসে আছে ভার্সিটির প্রাঙ্গণে। সবাই নিজেদের মাঝে আড্ডায় ব্যস্ত হলেও সে বসেছিল কাল রাতে স্বামীর সাথে হওয়া কথোপকথন নিয়ে ভাবতে। পাষাণ লোকটা তাকে একরাশ চিন্তায় ফেলে দিয়ে বলে কি না, চিন্তা করবেন না, লোকটা দ্বিতীয় বিয়ে করবে, এটা বলতেও বাধল না। তাহলে তার গুরুত্ব আদৌ কতটুকু লোকটার জীবনে? প্রশ্ন জাগলেও জবাব মিলল না। লোকটার বিষয়ে আর ভাবতেই চাইল না। নিজের মাঝে চলা অসামান্য অস্থিরতা চেপে রেখে আলতো হাসি ফুটিয়ে তুলে প্রিয়তার উদ্দেশ্যে জবাব দিল। বলো, শুনছি। মেয়েটা কথাটা স্বাভাবিকভাবে বললেও প্রিয়তার মনে হলো তার বান্ধবীটা ভালো নেই আজ। তবে আপাতত কিছুই জিজ্ঞেস করলো না। ক্লাসের সময় হতেই সবাই ক্লাসের দিকে এগিয়ে গেল, কিন্তু প্রিয়তা থেকে গেল সেখানেই অদ্রিজাকে নিয়ে। সবাই যেতেই প্রিয়তা এবার শুধিয়ে উঠল, কিছু হয়েছে তোর? মনমরা লাগছে কেন? একমাত্র বাবা আর এই মেয়েটাই তো আছে যাদের সাথে সে মন খুলেই সব প্রকাশ করতে পারে, যাদের কিছু না বলতেই সব বুঝে যায়। নিজের মন হালকা করতে আসে প্রিয়তার কাঁধে মাথা এলিয়ে দিল। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। কিছুই ভালো লাগছে না তার। মন খারাপের স্বরে বলে উঠল, উনি অন্য মেয়েকে ভালোবাসে। প্রিয়তা ভ্রু কুঁচকে তাকিয়ে বিস্ময় নিয়ে শুধালো। রুদ্ধ ভাইয়ার কথা বলছিস? অদ্রিজা মাথা নেড়ে সম্মতি জানিয়ে মুখে বলল, মেয়েটাকে নাকি খুঁজে পায়নি, তাই বিয়ে করেনি। বলেছে খুঁজে পেলে দ্বিতীয় বিয়ে করবে। প্রিয়তা আরও কিছুটা আশ্চর্য হলো। বান্ধবীর মন খারাপ বুঝলো, কিন্তু রুদ্ধর এমন কথা বলেছে তা যেন বিশ্বাসই হলো না। হেসে বান্ধবীর মন ভোলাতে বলল, আরে ভাইয়া হয়তো তোর সাথে মজা করছে। ভাইয়া এমন ছেলে নয় যে বউ থাকতে দ্বিতীয় বিয়ে করবে। অদ্রিজা হাসলো। তবে তার নিজের ভাগ্যের কথা ভেবে নাকি নিজের ওপর তাচ্ছিল্য করে তা নিজেই জানে না।
কেমন করে বলে উঠল, হয়তো, কিন্তু তার চোখে স্পষ্ট দেখেছি উনি মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসে। মানুষের চোখ কখনো ভুল বলে না। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। বান্ধবীকে এক হাতে জড়িয়ে নিয়ে বোঝানোর স্বরে বলল, এই জন্যই তোর মন খারাপ বুঝি? আরে বিয়ের আগে রিলেশন থাকতেই পারে, এত ভেঙে পড়ছিস কেন? জানি রিলেশন থাকা স্বাভাবিক বিষয়, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসে এটা আমি মেনে নিতে পারছি না। কষ্ট লাগছে আমার ভীষণ। প্রিয়তা কি বলবে বুঝলো না। কাউকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু রুদ্ধ অদ্রিজাকে ঠকাবে এমন কখনো মনে হয়নি প্রিয়তার। অবশ্য ভাবনা ভুল হতেই পারে, কাউকে যে জানপ্রাণ দিয়ে বিশ্বাস করার জো নেই। কিন্তু এই নিয়ে বান্ধবীকে মন খারাপ করে থাকতে দেওয়া তো যাবে না। উপায় না পেয়ে কেবল বান্ধবীকে আরও কিছুটা শক্ত করে নিজের সাথে মিশিয়ে রাখলো। ছোট্ট করে উচ্চারণ করলো প্রিয়তা। মন খারাপ করিস না, কেবল চেষ্টা কর যে যাতে ভাইয়া বাকি সব ভুলে শুধুমাত্র তোকেই ভালোবাসে। অতীত জানুয়ারির শেষ সময়, শীতের তীব্রতা প্রখর, মাঝে মাঝে কুয়াশা, সবই অস্পষ্ট মনে হয়। ক্যালেন্ডারে তখন 2020 সাল। 2018 সালে ডিসেম্বরের এমপি পদে জয়লাভ করার একটা বছর পূর্ণ হয়েছে। অফিসিয়ালি একটা কাজের জন্য চট্টগ্রামে এসেছি, আগেও কবার এসেছি, তবে জায়গাটার পরিবর্তন হয়েছে। শীতটা কম নয়, রোদের দেখা নেই, চারিপাশে কুয়াশায় আচ্ছন্ন। বরাবরের মতো রুদ্ধ ছায়াসঙ্গী আজও ড্রাইভারের আসনে বসে। দুপুর 12টার অধিক, তবুও রাস্তা চলাচলের অসুবিধা হচ্ছে কিছুটা। চট্টগ্রাম শহর পেরিয়ে একটা সাধারণ গ্রাম্য অঞ্চলে এসে গাড়িটা স্থির হলো। গন্তব্যে পৌঁছাতে আরও অনেকটা পথ বাকি, কিন্তু রুদ্ধর নির্দেশে গাড়ি থামাতে বাধ্য হলো নাসিম। নতুন এমপি হলেও রুদ্ধর গার্ড নিয়ে চলাফেরা করে না। আজও তার ব্যতিক্রম হয়নি। নাসিম কিছুটা অবাক হয়ে পেছন ফিরে শুধালো, হঠাৎ এখানে কেন? গাড়ি থামাতে বললে ভাই? কোনো কারণ নেই, হঠাৎ করে এখানে দাঁড়াতে ইচ্ছে হলো। কথা শেষ করে রুদ্ধ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুভ্র পাঞ্জাবির উপরে একটা শাল জড়ানো। শীতটা অধিক হওয়ায় শালটা সুন্দর করে গায়ে পেঁচিয়ে নিল। নাসিম আর এই শীতের মাঝে গাড়ি থেকে নামলো না। রুদ্ধ আনমনে কয়েক পা হাঁটল। কুয়াশাময় ভোর হলে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু শহর থেকে কাজের ব্যস্ততায় এসব দিন দেখারও সুযোগ মেলে না। তাই কিছুটা দেখার ইচ্ছে জাগ্রত হতেই এখানে নেমে সময় কাটানো। হাঁটতে হাঁটতে গাড়ি থেকে অনেকটা পথই এগিয়ে এলো রুদ্ধ। হঠাৎ কতগুলো বাচ্চার হাসির শব্দে পা থামল রুদ্ধ। কারা হাসছে দেখার তাগিদে আশেপাশে তাকিয়ে দেখলো তার নিকটে একটা পুকুরে কিছু বাচ্চা গোসল করছে। পুরো পুকুরটাই শান বাঁধানো। পুকুরের মাঝে কতগুলো লাল শাপলা ফুটে আছে। রুদ্ধ আরও কয়েক পা এগিয়ে এসে কাছাকাছি দাঁড়াতেই চোখে বিঁধল শান বাঁধানো ঘাটে এক এলোকেশিকে। অনেক লম্বা তো নয়, কিন্তু কোমর ছাড়িয়ে পড়া হালকা ঢেউ খেলানো ঘন কালো কেশগুলো যে কারোর নজর কাটতে সক্ষম। মেয়েটার মুখ তো দেখা যাচ্ছে না, কিন্তু রুদ্ধর কোনো এক টানে সেখানেই দাঁড়িয়ে গেল। বাচ্চাগুলো সেই শীতের মাঝেও পানির ছিটা মারছে মেয়েটার দিকে। মেয়েটার পা পানির মাঝে ডুবিয়ে বসে আছে। বাচ্চাগুলোর কাণ্ডে খিলখিল করে হেসে উঠল। নিজেও পানির ছিটা দিল বাচ্চাগুলোর দিকে। এই শীতের মাঝে বাচ্চাগুলোকে এভাবে গোসল করতে দেখে অনেকটা অবাক হলো রুদ্ধ। কিন্তু এরা আর কি করে তা দেখার যা ইচ্ছা জাগ্রত হলো মনে। সে নীরব দাঁড়িয়ে রইল সেখানেই। তবে এমনভাবে দাঁড়িয়ে যে হঠাৎ করে তাকে কেউ খেয়াল করতে সক্ষম হবে না। এর মাঝে মেয়েটা নিজের হাসি থামিয়ে বাচ্চাগুলোর উদ্দেশ্যে বলে উঠল, চলো উঠে পড়ো সবাই এখন। আমি হেরে গেছি তোমাদের কাছে, কিন্তু এই শীতে তোমরা আর পানিতে থেকো না, দ্রুত উঠো। বাচ্চাগুলোর কথা মতো পানি থেকে উঠে দাঁড়ালো, কিন্তু মেয়েটা তখনও বসে। বাচ্চাগুলো চলে গেল। মেয়েটা আরও মিনিট খানিক বাদে উঠে দাঁড়ালো। পানি থেকে ভেজা পা উঠিয়ে পিছু ঘুরে হাঁটা শুরু করলো। মেয়েটার পায়ে জড়ানো এক ছোড়া নুপুরের রিনিঝিনি শব্দে আশেপাশে মুখরিত হয়ে গেল। হাঁটার তালে ঢেউ খেলানো কেশগুলো দুলে উঠল। তখনই মেয়েটার মুখ অবলোকন করতে সক্ষম হলো রুদ্ধ। মেয়েটার ভুবনমোহিনী রূপ চাক্ষুষ হতেই রুদ্ধ নিজের জায়গায় স্তব্ধ হয়ে গেল। মেয়েটার মুখের কোণে লেপ্টে আছে এক নির্মল হাসি। সেই সাথে যেন মেয়েটার ডাগর ডাগর আঁখি দুটোও হাসছে। 30 বছরের এক যুবক যেন সেই হাসিতেই কুপোকাত হলো। চোখের পলক পড়তেই ভুলে গেছে যুবকের। কিন্তু মেয়েটা এই বিষয়ে সম্পূর্ণভাবে অনবগত। মেয়েটা সিঁড়ি বেয়ে উপরে এসে সম্মুখে এগিয়ে এলো। সামনে বোধ হয় এক রঙিন প্রজাপতির দেখা মিলল। তা দেখে মেয়েটার ঠোঁটের কোণে হাসি আরও প্রসারিত হলো। প্রজাপতির পিছে ছুটল মেয়েটা। ছুটতে গিয়ে কিছু একটার সঙ্গে হালকা ধাক্কা খেলো।
সেদিকে তেমন ধ্যান দিল না মেয়েটা, ফলে দেখতেই পেল না তার পা থেকে একখানা নূপুর ভূমিতে পড়ে আছে। মেয়েটা বারবার প্রজাপতিটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে মেয়েটার মুখের হাসি মলিন হয়ে এলো, আর ধাওয়া না করে নিজের পথে ফিরে গেল মেয়েটা। একটা সময় কুয়াশার আড়ালে হারিয়ে গেল মেয়েটা। মেয়েটা যেতেই রুদ্ধ এগিয়ে এসে হালকা ঝুঁকে মেয়ের পড়ে যাওয়া নূপুরটা হাতে তুলল। পলকহীন তাকিয়ে রইল রুদ্ধ। নিজের মাঝে অস্থিরতা নিজেই টের পেল। কি এমন দেখছে সে যে হৃদ স্পন্দন এত ছুটছে? সামান্য এক বাচ্চা মেয়েই তো, তাহলে তীব্রভাবে চলা হৃদ স্পন্দন থামাতে রুদ্ধ ডান হাতটা ঠেসে ধরল বুকের বাঁ পাশটায়, কিন্তু তাতে এক চুলও কমল না। বারবার মেয়েটার প্রতিচ্ছবি যেন চোখের সামনে ভেসে উঠল। 30 বছরের এমপি অল্প বয়সী এক মেয়েকে দেখে নাজেহাল হয়ে পড়েছে। এটা জানতে পারলে কি মানুষ তার উপর হাসবে? রুদ্ধ নিজের অস্থিরতা চাপিয়ে রাখতে চাইল। নূপুরটা সন্তর্পণে পাঞ্জাবির পকেটে রেখে দিয়ে পুনরায় মেয়েটার যাওয়ার পানে একবার তাকিয়ে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। গাড়িতে বসেই তাড়া দিয়ে বলল, দ্রুত এখান থেকে চলো। ভাইয়ের তাড়া দেখে নাসিম একবার ফিরে তাকালো ভাইয়ের পানে। কিছু একটা দেখতে পেয়ে অবাক হয়ে বলল, ভাই, এই শীতের মাঝেও তুমি ঘামছো কেন? রুদ্ধ কিছুটা ভড়কে গেল। সে কি সত্যিই ঘেমে গেছে? কপালে জমা ঘামটুকু মুছে সিটের সাথে শরীর এলিয়ে দিল। নাসিমকে জবাবও দিল না। নাসিম ভ্রু কুঁচকে সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। রুদ্ধ চক্ষু মুদে নিল। তৎক্ষণাৎ মেয়েটার প্রতিচ্ছবি পুনরায় ভেসে উঠল চক্ষু সম্মুখে। দেখতে পেয়ে রুদ্ধ একা একা বিড়বিড় করে উঠল, তোর ভাই মনে হয় ফেসে গেছে না নাসিম? তোর ভাইয়ের 30 বছরের সংযম ভাঙতে চলেছে। কোন এক এলোকে সে তোর ভাইকে এলোমেলো করে দিয়ে পালিয়ে গেছে। ভাই, শুনতে পাচ্ছ? কি ভাবছো তুমি? শুনতে কি পাচ্ছ? বর্তমান। হঠাৎ করে নাসিমের ডাক কর্ণগোচর হতেই রুদ্ধ অতীত থেকে বেরিয়ে এলো। আশেপাশে তাকিয়ে বুঝল সে নিজের অফিস কক্ষে বসে আছে। নাসিম তার পানে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রুদ্ধ গলা খাকারি দিয়ে পরিবেশটা স্বাভাবিক করার চেষ্টা করলো। নাসিম ফের শুধালো, কি ভাবছিলে ভাই? কোনো সমস্যা? রুদ্ধ চেয়ারের গায়ে শরীরটা এলিয়ে দিয়ে আনমনেই বলে উঠল। তার কথা ভাবছিলাম। ভাইয়ের জবাব পেয়ে নাসিম নিজের মতো ভেবে নিয়ে হাসি মুখে বলে উঠল, ও, ভাবির কথা ভাবছো? এই জন্যই তোমার এই অবস্থা। রুদ্ধ নাসিমের পানে নিটেল চোখে তাকিয়ে দেখলো, কোনো জবাব দিল না। কিন্তু হঠাৎ করেই কিছু স্মরণ হতেই বলল, তোর ভাবে নিশ্চয় এখন কলেজে এস। আজ আমিও যাবো তাকে আনতে, তুই থাক। বলেই উঠে দাঁড়ালো। ব্যস্ত পায়ে এগিয়ে গেল দরজার পানে। ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে হাসলো নাসিম। রুদ্ধ দ্রুত কদমে বিল্ডিং থেকে নেমে এসে নিজের গাড়িতে চেপে ছুট লাগালো বউয়ের ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির ক্লাস শেষ হতেই প্রিয়তার সাথে বের হলো অদ্রিজা। হাত ধরে দুজন পথ চলে গেটের কাছে এসে থামলো। গেট বরাবর তাকাতেই দেখতে পেল রুদ্ধর গাড়িখানা স্থির দাঁড়িয়ে আছে, আর রুদ্ধ গাড়ির সাথে হেলান দিয়ে তাদের পানেই তাকিয়ে। প্রিয়তা দেখতে পেয়ে হাই জানালো রুদ্ধকে। রুদ্ধকে দেখতে পেয়ে তার বলা কথাগুলো যেন পুনরায় অদ্রিজার কানে বাজতে শুরু করলো। মনটা পুনরায় খারাপ হয়ে উঠল। প্রিয়তাকে বিদায় জানিয়ে হেঁটে গিয়ে রুদ্ধ দরজা খোলার পূর্বেই নিজে দরজা খুলে নিজের আসনে বসে পড়ল। রুদ্ধ ভ্রুকুচকে বউয়ের কর্মকাণ্ড দেখল, তবে কিছুই বলল না। প্রিয়তাকে হাত নেড়ে বিদায় জানিয়ে নিজেও উঠে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আর চোখে তাকালো বউয়ের পানে। মেয়েটা কেমন অন্যমনস্ক হয়ে আছে। রুদ্ধ কিছু না বলেই গাড়ি ছুটিয়ে অগ্রসর হলো। সময় প্রায় 10 মিনিট পেরোলো, কিন্তু মেয়েটাকে তার পানে একবারও না তাকাতে দেখে অস্থির হলো রুদ্ধ। মেয়েটার এত নিশ্চুপ ভাব সহ্য হলো না। আর থাকতে না পেরে নির্লিপ্ত স্বরে শুধালো, চুপ কেন? মন খারাপ? প্রশ্ন শুনেও অদ্রিজা ফিরে তাকালো না। ছোট্ট করে জবাব দিল, ঠিক আছি আমি। রুদ্ধ হতাশ হলো। সম্মুখে তাকিয়ে গাড়ি চালানোতে মন দিয়ে রুদ্ধ আকস্মাৎ বলে উঠল, জানো অদ্রিজা, সে খুব সুন্দর ছিল। তার মুখটা এত মায়া ছিল যে প্রথম দেখাতে আমি নিজেকে তার মাঝে হারিয়ে ফেলেছিলাম। অনেকটা তোমার মতো।